নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে বারিন রায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। গত পর্বে মহারাজের দাঁতের চিকিৎসার একটি গল্প শুরু করেছিলাম। আজ সেই গল্পটি বলবো। একবার দাঁতের যন্ত্রণার চোটে বোম্বের কোনো এক ডেন্টিস্টের কাছে যেতে হয়েছিল মহারাজকে। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখে চটপট একটা এক্স-রে করে ফেললেন। একটু পরে তাকে এক্স-রের ছবি দেখিয়ে বোঝাতে লাগলেন, এই দেখুন, এইটি হচ্ছে কালপ্রিট। এখনই এটি তুলে দিচ্ছি, তাহলে সব যন্ত্রণা শেষ। তারপর ইঞ্জেকশন দিয়ে অসাড় করে ডাক্তারবাবু সাঁড়াশি দিয়ে দাঁতটিকে বের করে এনে সগর্বে মহারাজকে দেখিয়ে বললেন, হেয়ার ইজ দি টুথ, নাও দি কালপ্রিট ইজ আউট অ্যান্ড ইউ উইল বি ফ্রি ফ্রম পেইন। মহারাজ বললেন, আমার কেমন সন্দেহ হচ্ছিল ডাক্তারবাবু যখন সাঁড়াশি দিয়ে টানাটানি করছিলেন। দাঁত তোলা হয়ে যাবার পর আমি মুখের মধ্যে হাত দিয়ে দেখলাম আমার যন্ত্রণা দেওয়া দাঁতটা স্বস্থানে যেমনভাবে তেমনভাবেই রয়ে গেছে। ডাক্তার তুলে দিয়েছেন অন্য একটি দাঁত। আমি বললাম, ডাক্তারবাবু, আসল কালপ্রিটকে কিন্তু আপনি জব্দ করতে পারেননি। তিনি এখনও আমার মুখের মধ্যে বহাল তবিয়াতে রয়ে গেছেন। তাই নাকি? ডাক্তার কিন্তু একটুও দমলেন না, ভুল হয়েছে বলে লজ্জিতও হলেন না। আগের মতোই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বীর দর্পে ঘোষণা করলেন, কোনো চিন্তা নেই, আমি এটিকেও তুলে দিচ্ছি এক্ষুনি। এই পর্যন্ত বলে মহারাজ নির্মল কৌতুকে হাসতে লাগলেন। উপস্থিত সকলেই এতক্ষণ মহারাজের বর্ণনা রসিয়ে রসিয়ে উপভোগ করছিলাম। আমরাও হেসে উঠলাম। ঘরের আবহাওয়া এক বিমল আনন্দে ভরে গেল। বলা বাহুল্য, আর্টিস্ট মহারাজের কৃপায় আমি সে যাত্রায় পাশ করে গিয়েছিলাম। শুরু থেকেই গণেশ মহারাজের সহজ আপ্যায়নের ত্রুটি ছিল না। চা জলযোগ না সেরে আসার উপায় থাকতো না। ফেরার সময় সঙ্গে বাড়ির জন্য ঠাকুরের প্রসাদ দিতেও ভুলতেন না। কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে যখন ফিরতাম, মহারাজের প্রসন্ন সহজ ভাবটি মনের মধ্যে আকর্ষণ করত। এইভাবে বেশ কয়েকবার বেলুড় মঠে গেছি। এমনি এমনি যেতাম না ঠিকই, তবে কিন্তু অসুবিধে যদি দেখা দিত গণেশ মহারাজ ফোন করতেন, আমি চলে যেতাম। ইদানিং একটা পরিবর্তন আমি নিজের মধ্যে লক্ষ্য করতাম। আগে আগে বেলুড় মঠে গেলে ঠাকুরের মূল মন্দিরে গিয়ে বসা বা দর্শন করাই ছিল মুখ্য আকর্ষণ। তার মধ্যে অবশ্যই গঙ্গার তীরে মঠের সামগ্রিক পরিবেশ, স্বামীজির মন্দির, মায়ের মন্দির সবই ছিল। ভূতেশানন্দজি মহারাজকে কাছ থেকে দেখা, তাঁর কথা শোনার পর থেকে প্রেসিডেন্ট মহারাজের বাড়ির দিকেই যেন মনটা বেশি করে টানত। তার মধ্যে, তার সহজ সরল কথার মধ্যে, তার দেব দুর্লভ সরল হাসির মধ্যে যেন ঠাকুর স্বয়ং প্রত্যক্ষ হয়ে উঠতেন আমার কাছে। মহারাজের ঘনিষ্ঠ ব্যক্তিগত সেবক সুপ্রভাত মহারাজ এবং অন্যান্য সকলে যখন সবাই খুশি আমার সাফল্যে, তখন অন্য একটা সমস্যার উদয় হলো। মহারাজকে মাঝে মধ্যেই বাইরে যেতে হতো। তাই একটা কথা ওদের ভাবিয়ে তুলল, যদি কোনোভাবে বাঁধানো দাঁতের পাটি কোনো দিন ভেঙে যায়, তখন বিদেশ বিভুঁইয়ে কী উপায় হবে? স্থির হলো আর এক জোড়া দাঁত করা হবে। ততদিনে যেটা পড়ছেন সেটাতে ছোটোখাটো কিছু সমস্যা, যেমন কিছুটা আলগা লাগা ইত্যাদি দেখা দিচ্ছিল কখনো কখনো। আমি বললাম, নূতন এক জোড়া করার পর সেটা ঠিক হয়ে গেলে পুরনো জোড়াটাকেও প্রয়োজন মতো ঠিকঠাক করে নেওয়া যাবে। মহারাজকে বলা হলো। মহারাজ বললেন, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। তারপরেই হাসতে হাসতে বললেন, তবে একটা কথা খুব মনে রেখো, ভালো করো
কিন্তু বেশি ভালো করো না। ভালো ভালো, বেশি ভালো ভালো নয়। কথাটা হাসতে হাসতে খুব হালকা চালে বলে গেলেন, কিন্তু কথাটা আমার ভিতরে গিয়ে বাজলো। ফেরার সময় গাড়িতে বসে বসে ভাবছিলাম, সত্যিই তো বেশি ভালো করতে গিয়ে আমরা অনেক সময় আসল উদ্দেশ্য থেকেই সরে যাই। ফলে ভালো করতে গিয়ে হয়তো মন্দই করে বসি। কারণ ওই বেশি ভালো করার একটা নেশা পেয়ে বসে, তার ভিতরে ভিতরে একটা প্রচ্ছন্ন অহংকারের খেলা চলতে থাকে। সেই দিন থেকে তাই এটা আমার কাছে একটা মন্ত্রের মতো হয়ে গেছে, ভালো করো কিন্তু বেশি ভালো করো না। গোপীনাথ বসুর মারফত মহারাজের শারীরিক খবরাখবর নিয়মিত পেয়ে যায়। খবরের কাগজেও মাঝে মাঝে লক্ষ্য করি মহারাজ খুবই অসুস্থ, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, অপারেশন করতে হবে। এই সব ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই, কাজেই আমি যাই না, খবরটুকু পেয়েই সন্তুষ্ট থাকি। একবার মাত্র উডল্যান্ডস নার্সিংহোমে গিয়েছিলাম দেখতে। আশেপাশের সকলেই কিছুটা উদ্বিগ্ন, কিন্তু মহারাজকে দেখছিলাম আগের মতোই শান্ত নিরুদ্বেগ। এই অবস্থায় শুয়ে থেকেও স্বল্প কথাবার্তার রসিকতার অভাব ঘটেনি। সাধারণত আমাকে খবর দিয়ে না ডাকলে আমি যেতাম না। আমার মনে হতো এত ব্যস্ততার মধ্যে শুধু শুধু তাকে বিরক্ত করা। একদিন গণেশ মহারাজ আমাকে ফোন করলেন। মহারাজ আপনাকে স্মরণ করছিলেন, বলছিলেন সে ডাক্তার কোথায় গেল, অনেক দিন তাকে দেখা যাচ্ছে না। আমার দাঁতে ব্যথা না হলে তো সে আসবে না। অগত্যা আমার একটু অসুবিধে হচ্ছে বলে তাকে খবর দাও। গেলাম, বিশেষ কিছুই নয়, সামান্যই দেখে দেবার ছিল, কিন্তু মহারাজের এইভাবে ডেকে পাঠাবার উদ্দেশ্য ছিল অন্য। পুজো এসে গেল, তার আগে আমার জন্য, আমার সঙ্গে যে দুটি ছেলে থাকে তাদের জন্য তিনি জামা কাপড় দিলেন। সকলের জন্যই পুজোর জামা কাপড় মহারাজ নিজে আমাদের হাতে তুলে দিলেন। জামা কাপড় জীবনে অনেক পেয়েছি অনেকের কাছ থেকে, কিন্তু এই পাওয়ার কোনো তুলনা নেই। কারণ এখানে জামা কাপড় মুখ্য নয়, আসল পাওনা হলো এর ভিতর দিয়ে ঠাকুরের আশীর্বাদ, মহারাজের ভালোবাসা। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নমস্কার।